একটা প্রিপজিশন হিসেবে ইউজ করা হয়েছে। তার মানে এখানে দুইটা আছে ক্লুজ আর একটা আছে কমপ্লেক্স। এর কারণে এখানে একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লুজ আর একটা হচ্ছে মেইন ক্লুজ। আর আমরা জানি একটা কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লুজ থাকে, একটা মেইন ক্লুজ থাকে, আর কম্পাউন্ডে থাকে দুইটা মেইন ক্লুজ আর সিম্পলে থাকে শুধুমাত্র একটা প্রিন্সিপাল ক্লুজ বা যে কোনো একটা ক্লুজ থাকে। তার মানে এটা হচ্ছে আচ্ছা আমি বলি সিম্পল সেন্টেন্সে হচ্ছে একটা ক্লুজ থাকবে, একটা ক্লুজ, আর সাথে আপনার এক্সটেনশন বা ফ্রেজ সব থাকতে পারে, কোনো সমস্যা নেই, তবে ক্লুজ একটাই থাকতে হবে। আর এই কমপ্লেক্স সেন্টেন্সে একটা থেকে প্রিন্সিপাল ক্লুজ আর একটা থেকে সাবঅর্ডিনেট ক্লুজ, আর এই কম্পাউন্ডে থাকে দুইটা দুইটা থেকে প্রিন্সিপাল ক্লুজ। মানে আলাদা আলাদা ভাবে তারা একটা বাক্য গঠন করতে পারবে, বা আলাদা আলাদা ভাবে তারা মানে সম্পূর্ণরূপে নিজের এক একটা করে বাক্য গঠন করতে পারবে, একটা আরেকটার উপর কোনো ডিপেন্ডেন্ট হবে না। যেমন এখানে দেখুন কি আছে, ওল্ড ইংলিশ অর অ্যাংলো সেকশন, ওল্ড ইংলিশ অর অ্যাংলো সেকশন রেজাল্টেড ফ্রম দ্য মার্জিং অফ দিস ডায়ালেক্টস। এই উপভাষার উপর তাদেরকে ভাগ করা হয়েছে। অ্যাজ ইট ইজ কল্ড, যদি আমরা শুধু বলি অ্যাজ ইট ইজ কল্ড, এটাকে বলা হয়, তাহলে কি মানে এটা সম্পূর্ণ হবে? এটাকে বলা হয়, কি বলা হয় বা কোনটাকে বলা হয়, এগুলো কিন্তু এখানে বলা হয়নি। সুতরাং এটা হচ্ছে ডিপেন্ডেন্ট, যেটা এই যে প্রিন্সিপাল ক্লুজ আছে এটার উপর ডিপেন্ডেন্ট। সুতরাং এখানে একটা প্রিন্সিপাল ক্লুজ আছে আর একটা সাবঅর্ডিনেট ক্লুজ আছে, তার মানে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স, আর এখানে দুইটা ক্লুজ আছে। সুতরাং এটার অ্যানসারটা হবে there are two clues in the sentence and it is a complex sentence। আমি এইভাবে লিখছিলাম। এরপর আছে হু আর দ্য কেলস এন্ড হু ইনভাইটেড দেম। এটা উপর থেকে একটা কোশ্চেন, যে কেল্ট কারা ছিল এবং তাদেরকে সাধারণত কারা ইনভাইট করছিল। এরপরে আছে রাইট ডাউন দ্য ভার্ব ফর্ম অফ দ্য ওয়ার্ড ইনভেশন এন্ড মেক এ সেন্টেন্স উইথ ইট। ইনভেশনের ভার্ব ফর্ম কি? এটা হচ্ছে ইনভেইট। ইনভেশনের ভার্ব ফর্ম হচ্ছে ইনভেইট। ওই শিওর হয়নি, সম্ভবত ইনভেইডই, একটু একটু মনে আছে যা লিখছিলাম। হ্যাঁ ইনভেইট, ঠিক আছে, ইনভেইট মানে আক্রমণ করা। তার মানে এটার অ্যান্সার হবে এরকম, যে দা ভার্ব ফর্ম অফ দা ওয়ার্ড ইনভেশন ইজ ইনভেইট। ইনভেশনের ভার্ব ফর্ম হচ্ছে ইনভেইট। এগুলা সমস্যা হয়ে যায়, এগুলা কিভাবে কি করে? যখন আমরা ওয়ার্ড ফরমেশন পড়বো তখন দেখো, এখানে জাস্ট এই কোশ্চেনটা নিয়ে একটু ডিসকাস করতেছি। আচ্ছা ঠিক আছে। যখন আমরা সাফিক্স, প্রিফিক্স বা কিভাবে ওয়ার্ড ফরমেশনটা চেঞ্জ করতে আমরা যখন ওইগুলো পড়বো তখন এখানে একেবারে সম্পূর্ণরূপে দেওয়া আছে। ওকে ওকে আচ্ছা, এরপর আছে হোয়াই ডিড দ্য কেলস ফিল হেল্পলেস। তারা কেন অসহায়, মানে তারা অসহায় কিভাবে অনুভূত হলো তাদের কাছে, বা তারা কিভাবে অসহায় ছিল। এর উপরে কোশ্চেন থেকে বা উপরে এই থেকে পেজ থেকে এই কোশ্চেনটা উত্তর দিতে হবে। এরপর বলছে হাউ ডিড ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজ কেম ইনটু বিং। এটা উপরের এই পেজটা থেকে। এরপর আছে রাইটিং ওয়ান, মানে আমাদের এখানে মোট দুইটা পার্ট থাকে। আমরা তো জানি পার্ট এ, পার্ট এ তে দুটো অংশ থাকে, একটা আছে রাইটিং থেকে আর একটা রিডিং থেকে। এটা নামই হচ্ছে ইংলিশ রিডিং এন্ড রাইটিং স্কিল। তো আমার রাইটিং স্কিল থেকে একটা অংশ থাকবে আর রিডিং স্কিল থেকে একটা অংশ থাকবে। এই যে আমরা যেটা দেখলাম না, এটা হচ্ছে রিডিং অংশ থেকে আসছে, এবার হচ্ছে রাইটিং অংশ থেকে। রাইটিং মানে আমরা ফার্স্ট ইয়ারে যে রাইটিং স্কিল পড়ছি ওইখান থেকে সেম। ওকে প্রথম কোশ্চেন ছিল হোয়াট ইজ কোহেরেন্স, আমরা কিন্তু এগুলো সব পড়ছি। হোয়াট ইজ কোহেরেন্স, হ্যাঁ পড়ছি আমরা। একটা বলি। এরপরে হোয়াট ইজ অ্যান আর্গুমেন্টেটিভ এসে, আমরা এটাও কিন্তু পড়ছি। হ্যাঁ পড়ছি। হোয়াট ইজ ইনফর্মাল লেটার, এটাও কমন আছে। তারপর হোয়াট ইজ টার্মিনেটর ইন এ প্যারাগ্রাফ, এটাও কমন আছে। তারপর হোয়াট ট্রানজিশন মেকার উড ইউ ইউজ টু রাইট এ কম্পারেটিভ প্যারাগ্রাফ। সাধারণত আমরা কম্পারেটিভ, যখন আমরা একটা কম্পারেটিভ প্যারাগ্রাফ লিখবো মানে তুলনা করার ক্ষেত্রে, তখন আমরা কোন ধরনের এই ট্রানজিশন মেকার ইউজ করব? ইন এডিশন টু, নাকি টু সাম, নাকি সিমিলারলি? সাধারণত সিমিলারলি ইউজ করব, যে হয় একই ভাবে না হলে এইভাবে, আমরা সিমিলারটা ইউজ করব। এখানে উত্তরটা হবে সিমিলারলি। হোয়াট ইজ পারজুয়েজিভ প্যারাগ্রাফ, এটাও কিন্তু আমরা পড়ছি। রাইট এ টপিক সেন্টেন্স আবার বঙ্গবন্ধু স্যাটেলাইট। বঙ্গবন্ধু স্যাটেলাইট অন সবার একটা টপিক সেন্টেন্স লাগবে। এখান থেকে আপনাকে পাঁচটা কোশ্চেনের উত্তর দিতে হবে। আপনি যদি ফার্স্ট ইয়ার রাইটিং স্কিলটা ভালো মতো, আমি যে কোশ্চেন পড়াইছি এখান থেকে কিন্তু প্রায় সবগুলোই কমন আছে। এই কে, এফ, জি, এইচ, আই, কে, এই সবগুলো কমন আছে। আর যে নাম্বারটা এমনিতে মানে বুঝতে পারা যায়, যেখানে সাধারণত আমরা কম্পারেটিভ প্যারাগ্রাফে কোন কোন ট্রানজিশন মেকার ইউজ করতে বা কোন কোন কনজাংশন ইউজ করে থাকি। শুনবে, আপনি কি রাইটিং পার্টটা বুঝতে পারছেন? বুঝতে পারছি ভাই। ওকে, তার মানে যদি আমরা রাইটিং স্কিলটা ভালো মতো যদি পড়ি তাহলে এগুলো পড়া ইজি হবে, একেবারে ইজি। আর এখান থেকে 5 মার্কের অ্যাট লিস্ট 4 পাওয়া খুব ইজি। যদি আপনি
যদি ফার্স্ট ইয়ারটা ভালো মতো পারেন তাহলে হবে। হ্যাঁ আচ্ছা, এরপরে আছে রিডিং 2। এই এই যে এটা গেল হচ্ছে পার্ট এ। পার্ট এতে মোট 10 মার্ক উত্তর করতে হবে। এই রিডিং থেকে হচ্ছে 5 মার্ক, রাইটিং থেকে 5 মার্ক। রিডিং এ মোট 5টা কোশ্চেন থাকবে, মানে 5টার উত্তর দেবে, আর রাইটিং এ থাকবে 8টা সম্ভবত, সরি 7টা। হুম। 7টার মধ্যে আপনাকে 5টা কোশ্চেন, 7টা, হ্যাঁ 7টার মধ্যে আপনাকে 5টা কোশ্চেন উত্তর করতে হবে। এই যে গেল 10 মার্ক। এরপরে আছে পার্ট বি। রিডিং 2। হ্যাঁ, মানে আগে তো ছিল রিডিং 1 আর এখন হচ্ছে রিডিং 2। হ্যাঁ ওকে, এখানে রিডিং 2 তে একটা প্যাসেজ থাকবে। এই প্যাসেজের অনুসারে আমরা আগে যেরকমটা এই রিডিং এ, মানে রিডিং স্কেলে পার্ট বি তে যা উত্তর দিতে আমরা, যে ওখানে 4টা কোশ্চেন উত্তর দিতে হতো, এখানেও সেম জিনিস একেবারে, সরি 5টা, 5টা নাকি 4টা, 5টা কোশ্চেন উত্তর দিতে হতো, এখানেও সেই ওরকম ভাবে 5টা কোশ্চেনের উত্তর করতে হবে আপনাকে। না, এখানে 4টা কোশ্চেন, 4টার 4টা নাকি 3টা, সরি 3টা কোশ্চেন। read the text and answer the 3 of the following question। এই 5টার মধ্যে আপনাকে 3টা কোশ্চেন উত্তর দিতে হবে, একটাতে 4 মার্ক করে। তার মানে এখান থেকে মোট পাচ্ছি আমরা 12 মার্ক। এরপরে আছে রাইটিং 2। any of 2 of the following questions within a few sentences, write 4 sentences of the following topic keeping in the mind about audience and purpose। সেখানে অডিয়েন্স আর পারপাস নিয়ে 4টা মানে সেন্টেন্স লিখতে বলছে। এখানে একটা টপিক থাকবে, সেই টপিকের উপরে, যেমন টপিক আছে কি ডেভেলপিং রিডিং হ্যাবিট, মানে এই যে আমরা পড়ি, এই পড়ার অভ্যাস বৃদ্ধি করার জন্য বা বাড়ানোর জন্য অডিয়েন্সের কাছে, তাদের যারা অডিয়েন্স থাকবে স্টুডেন্ট, আর পারপাস হবে মোটিভ, মানে তাদেরকে মোটিভেট করা। তো এটা নিয়ে 4টা সেন্টেন্স লিখতে হবে। এগুলো ইজি আছে, যদি বুঝিয়ে দিই তাহলে পারবেন। এরপরে আছে হোয়াট শুড বি দ্য ফর্ম, ভয়েস এন্ড স্টাইল অফ রাইটিং ইন দ্য ফলোইং শেক্সপিয়ারিয়ান ট্রাজেডিস। যখন আমরা শেক্সপিয়ারিয়ান ট্রাজেডি নিয়ে লিখবো, তখন এটার ফর্মটা কি হবে? অবশ্যই এটা রিসার্চ পেপার হবে ফর্ম। আর ভয়েস হবে কি, এখানে ভয়েসটা হবে হচ্ছে ইনফর্মাল, আর স্টাইলটা হবে অবজেক্টিভ। ঠিক আছে, তো এইগুলা নিয়ে যদি 1 পেজ লিখতে পারেন তাইলে মনে করেন অ্যাটলিস্ট 3 মার্ক পেয়ে যাবেন। আরেকটা আছে রাইট এ টপিক সেন্টেন্স ফর প্যারাগ্রাফ কম্পিউটার এডুকেশন। এই কম্পিউটার এডুকেশনের উপর একটা টপিক সেন্টেন্স লিখবেন। এরপরে আছে হোয়াট ডু ইউ নো অ্যাবাউট ব্রেন স্টর্মিং। আমরা কিন্তু এটা পড়ছিলাম রাইটিং স্কিলে, হ্যাঁ আমি পড়ছিলাম এটা। শুনবে মত। হ্যাঁ, তো এখান থেকে ইজি মনে হবে এই ব্রেন স্টর্মিং বা আপনার রাইটিং স্কিলের পার্ট বি থেকে একটা বা দুটো কোশ্চেন থাকতে পারে। ফার্স্ট ইয়ারে যা পড়াইছি না, মাস্ট ওখান থেকে থাকবে, এটুক নিশ্চিত, যা পড়াইছে ওখান থেকেই থাকবে। তো ওখান থেকে যদি একটা দেন, আর আরেকটা হচ্ছে এই ভয়েস স্টাইল, টোন, অথবা এই যে অডিয়েন্সদেরকে মোটিভেট করা, এরকম একটা। তো এগুলো অবশ্যই শিখিয়ে দিব। এরপর আছে পার্ট সি। পার্ট সি তে 2টা অংশ থাকে। প্রথমটা আছে রিডিং। এখানে রিডিং এ একটা কবিতা থাকে, যেমন আমাদের সময় আসছিল হচ্ছে লন্ডন 1802। এটা আমাদের বই থেকে আসছিল, মানে রোমান্টিক পোয়েট্রিতেই ছিল। লন্ডন 1802 আসছে। এখানে কি ছিল, হোয়াট কন্ডিশন অফ ইংল্যান্ড ডু ইউ ফাইন্ড ইন দ্য পোয়েম। এখানে মানে ইংল্যান্ডে তুমি কোন কন্ডিশনটা পাবে, ইংল্যান্ডের ওই সময় কিরকম অবস্থা ছিল। এরপর বলছে রাইট অ্যাবাউট দ্য থিম অফ দ্য পোয়েম। এই কবিতার থিমটা কি। এরপর বলছে অ্যানালাইজ দ্য জেনারিক ফর্ম অফ দ্য পোয়েম। এই কবিতাটা কিসে লেখা হয়েছে। এটা একটা সনেট, মানে এটা কিন্তু একেবারে ইজি। সনেটের আমরা যদি 4টা সনেটের বা 3টা সনেটের এই যে ডেফিনেশন দেই, এরপরে প্রত্যেকটা রাইম স্কিম থাকলে রাইম স্কিমের সাথে মিলাবো এবং এটা অক্টেভ বা সেস্টেটে ভাগ করবো। তার মানে এটা হচ্ছে একটা পেট্রাকান সনেট, একেবারে ইজি ছিল। এরপর হচ্ছে রাইট এ ক্রিটিক্যাল সামারি। এই বিশেষ করে এই সামারি গুলো আমি লিখছিলাম, তো তো এগুলো আমার বেশ ভালোভাবে জানা ছিল, তো আমি এই দুটাই দিয়েছিলাম 13-14 থেকে, ওখানে মার্কিং করা আছে। এখান থেকে আপনাকে 2টা কোশ্চেন উত্তর দিতে হবে, 2টাতে হচ্ছে 20 মার্ক। তো আপনার এই জেনারিক ফর্ম সাধারণত যেটাতে বলে, ওটা 2 থেকে 2.5 পেজ হয়, তাতেই হয়ে যাবে। আর সামারি যদি বলে তাহলে মনে করেন ওটা 3 পেজের মতো, আর মাঝখানে 2 একটা কোটেশন ইউজ করলে হবে। কারণ আপনার এখানে তো কবিতা দেওয়া আছে, তো আপনি কোটেশন ইচ্ছা করলে 10টা ইউজ করতে পারবেন, কিন্তু 10টা ইউজ করার দরকার নেই, যেহেতু একটা ব্রড কোশ্চেন 2টা ইউজ করতে হবে, 2 থেকে 3টা। ওকে, ওকে এরপর রাইটিং পার্ট 3। রাইটিং পার্ট 3 তে আপনার 5টা মোট আইটেম থাকবে। এখান থেকে আপনাকে 3টার উত্তর দিতে হবে, 3টাতে 30 মার্ক। তো ইজি হবে আপনাকে। এখান থেকে সাধারণত অ্যাপ্লিকেশন, তারপরে হচ্ছে রিপোর্ট, তারপরে এমপ্লিফিকেশন,
তারপরে আছে হচ্ছে প্যারাগ্রাফ, আর আছে এসে, আর কি সাধারণত এইগুলো থেকে আসে, বা নোটিস। ঠিক আছে, মানে আমরা ফার্স্ট ইয়ারে যা যা পড়তেছি হ্যাঁ একেবারে ওইরকমই ওইগুলো আসে। থেকে শুধু, হ্যাঁ শুধু একটা ভাবে ফার্স্ট ইয়ার এমপ্লিফিকেশন ছিল না, এখানে এমপ্লিফিকেশন, আমরা বাংলাতে বললে ভাব সম্প্রসারণ, সেম জিনিস। হুম। হ্যাঁ, তো এখান থেকে আমি লিখেছিলাম হচ্ছে রাইট এন অ্যাপ্লিকেশন টু দ্য প্রিন্সিপাল অফ ইয়ার কলেজ রিকোয়েস্টিং হিম টু সেট আপ এ ওয়াইফাই জোন ইন দ্য কলেজ ক্যাম্পাস, এটা। আর লিখছিলাম রাইট এ রিপোর্ট অন দ্য ডিভাস্টেটিং কনসিকুয়েন্স অফ ড্রাগ এডিকশন ইন কনটেক্সট অফ বাংলাদেশ, এটা। আর লিখছিলাম সাপোজ ইউ আর প্রিন্সিপাল অফ এ কলেজ, এ লং ডে ব্লাড ডোনেশন প্রোগ্রাম হ্যাজ বিন অ্যানাউন্সড ইন ইউর কলেজ, নাও রাইট এ নোটিস ইনফর্মিং দ্য এগুলা সোজাই আছে ভাই মোটামুটি। স্টুডেন্টস, এটা। লিখতে এটাতে পারলে আমি সম্ভবত এক পেয়েছিলাম, হয়ে যাবে। সম্ভবত। মানে যদি আপনি ফার্স্ট ইয়ারটা ভালো মতো কমপ্লিট করতে পারেন তাহলে একেবারে ইজি মনে হবে, একেবারে ইজি। আমার কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট হচ্ছিল এইটাতে, এ আসছিল। ওকে, তার মানে যদি আপনি রাইটিং এর স্কিল থাকেন, একটু বানিয়ে লেখার টেকনিকটা জানেন, তাইলে হবে, আর কোনো সমস্যা নেই। এইটা হচ্ছে আমাদের কোশ্চেন প্যাটার্ন। তো আগামী আজকে শুরু করি আমরা, যেহেতু নয়, একটু একটু শুরু করি আমি রেকর্ড হচ্ছে ভাই, আর্টিকেলটা সমস্যা না। নেই, রেকর্ড করতেছি আমি। আচ্ছা, ওকে, ওয়েট করুন, আমি বইটা এনে নিই। দা ডিটারমিনার, এই যে এই ডিটারমিনার হচ্ছে এক ধরনের অ্যাডজেক্টিভ, মানে নাউন প্রোনাউনকে, এগুলা একেবারে কোনটা নির্দিষ্ট কোনটা অনির্দিষ্ট এগুলা বোঝায়। দেখুন এখানে কি আছে, ডিটারমিনার যে সকল শব্দ নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্টতা, পরিমাণ, সংখ্যা, না বোধকতা ইত্যাদি নির্দেশ করে, তাকে ডিটারমিনার বলে। মানে আমরা কিন্তু জানি অ্যাডজেক্টিভ দ্বারা বোঝায় হচ্ছে যেগুলা নাউনের নির্দিষ্টতা, অনির্দিষ্ট, সংখ্যা, পরিমাপ, তারপর দোষ, গুণ বোঝায়, এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভের আবার বিভিন্ন প্রকার ভেদ আছে, তাদের মধ্যে একটা হচ্ছে দ্য ডিটারমিনার। ওকে, শোন ভাইয়া, এই ডিটারমিনার মানে হচ্ছে নির্ণায়ক বা নির্ধারক। হুম, বুঝতে পারছি। বলতে নাউন বা নাউন ফ্রেজ কি ডিটারমিনার করে, ডিটারমিনার এই ডিটারমাইন করে এই ডিটারমিনারের কাজ। তার মানে নাউন, একটা নাউন বা নাউন ফ্রেজ, এটাকে সম্পূর্ণরূপে মানে নির্দিষ্টতা বোঝাচ্ছে না অনির্দিষ্টতা বোঝাচ্ছে, এইটা নির্ধারণ করা হচ্ছে ডিটারমিনারের কাজ। যেমন এখানে আছে দা গেম ড্র নিউমারাস স্পেক্টেটরস, এখানে নিউমারাস শব্দটি স্পেক্টেটরস এর সংখ্যা নির্দেশ করছে। কি বলছে, দা গেম ড্র নিউমারাস স্পেক্টেটরস, এখানে যে গেমটা বলছে এটা আকর্ষণ করছিল অসংখ্য স্পেক্টেটরকে। এখানে অসংখ্যটাকে, এই এই যে অসংখ্যটাকে হচ্ছে নির্দেশ করছে নিউমারাস দ্বারা। ওকে, সরি, এই যে দাগ, এই দ্বারা, এই যে স্পেক্টেটর দ্বারা। এই যে আমরা এখানে আছে কি স্পেক্টেটর আছে, স্পেক্টেটর মানে যারা দর্শনার্থী বা অডিয়েন্স আমরা যাকে বলি। এখানে নিউমেরাস দ্বারা সেটা সংখ্যাটা বোঝাচ্ছে, মানে তারা কতগুলো আছে বা তাদের পরিমাণটা বোঝাচ্ছে, বা তারা কি নির্দিষ্ট নাকি অনির্দিষ্টতা সেটা বোঝাচ্ছে। তার মানে এটা হচ্ছে একটা ডিটারমিনার। সবাই কি বুঝতে পারেন নাই? মনে করুন আমি বললাম দেয়ার আর 10 পেন্স ইন মাই হ্যান্ড, আমার হাতে 10টা কলম আছে। তো এখানে 10 এর আগে কিন্তু আমি লিখছি 10। তো এখানে এই আমার হাতে কয়টা কলম আছে এটা সংখ্যার একটা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাচ্ছে হচ্ছে 10 দ্বারা। তার মানে 10 হচ্ছে একটা ডিটারমিনার। মানে যে নাউনটা আছে এরপরে, যে 10 পেন, তো কলম তো হচ্ছে একটা নাউন, সুতরাং এই নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা যেটা বোঝাবে সেটা হচ্ছে ডিটারমিনার। ওকে ভাই, বুঝছি। যেমন এখানে ছিল দা গেম ড্র নিউমারাস স্পেক্টেটর, যারা স্পেক্টেটর ছিল তাদের সংখ্যাটা কি নির্দিষ্ট ছিল বা অনির্দিষ্ট ছিল সেটা বোঝাচ্ছে। যেমন এখানে ছিল নিউমারাস, নিউমারাস হলো অসংখ্য। সুতরাং এখানে স্পেক্টেটর এরা কি কয়জন ছিল বা তাদের এখানে পরিমাণটা বোঝাচ্ছে। সুতরাং এটা হচ্ছে একটা ডিটারমিনার। আচ্ছা, বুঝছি এরপর ভাই। বলছে বহুল ব্যবহৃত ডিটারমিনার কি কি। যেমন এখানে আছে আর্টিকেল, এ এন দিয়ে, আমরা কিন্তু জানি যে এন হচ্ছে ডেফিনিট, সরি ইনডেফিনিট বা অনির্দিষ্ট, আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ওকে, সুতরাং এই এ এন দা এগুলো হচ্ছে ডিটারমিনার। যেমন আমরা বলি এ পেন একটি কলম, এন অ্যাপেল, অ্যান আপেল একটা আপেল। তো এই যে এগুলো কিন্তু আপেল বা পেন, এগুলো নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাচ্ছে। সুতরাং এগুলো হচ্ছে ডিটারমিনার। আর ডিটারমিনারের এই অংশটা হচ্ছে আর্টিকেল, মানে ডিটারমিনারের মধ্যে আর্টিকেল আছে। আমরা ডিটারমিনার দ্বারা মূলত বোঝাই নাউন বা যে নাউন গুলো আছে ওই নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা। তো আর্টিকেলও কিন্তু নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায়। সুতরাং আর্টিকেল হচ্ছে এক ধরনের ডিটারমিনার। হ্যাঁ বুঝতে পারছেন শোন ভাইয়া? ভাই, বুঝতে পারছি ভাই। এরপরে আছে পজেসিভ, আমরা বলি না মাই, আওয়ার, হিজ, হার, যে হুম। দিস ইজ এ পেন,
হুইচ বিলংস টু হার। এখানে হার কিন্তু বা যদি আরেকটা সেন্টেন্স বলি যে কি বলা যায়, আই এম হিজ স্টুডেন্টস, সরি, আই এম হিজ স্টুডেন্ট, আমি হই তার ছাত্র। তো এখানে স্টুডেন্ট হচ্ছে একটা নাউন, এটার পসেসিভ ফর্ম বা এটা কে সেটা বোঝাচ্ছে হচ্ছে হিজ দ্বারা, আমি তারই স্টুডেন্ট। এখানে কিন্তু অন্য কাউকে বলা হয়নি, তারই স্টুডেন্ট। সুতরাং এখানে যে নাউনটা আছে ওইটা নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝাচ্ছে। সুতরাং এই যে পজিটিভ আছে এইগুলো হচ্ছে এক ধরনের এই ডিটারমিনার। ওকে, শুনবে যেমন এখানে মাই, আওয়ার, আমরা কেস বলি না বা কারক বলি না, সেই কারকই এখানে আমরা জানি কারক তিনটা ফর্ম আছে, হচ্ছে সাবজেক্টিভ, পজিটিভ আর হচ্ছে নমিনেটিভ বা অবজেক্টিভ। যেমন আই, মি, মাই, উই, 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 আস, আওয়ার, না উই, আস, আওয়ার, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আওয়ার বা আওয়ার্স। এরপরে আছে ইউ, ইয়োর, তারপরে ইট, দে, শি, হার, হি, হিজ, হিম। তো এখানে এই ওইটা আমি দেখি ছবিটা আছে নাকি, তাহলে ভালো হবে, সেই ফেসের ছবিটা দিয়ে দিতে পারলে তাহলে সহজে বুঝতে পারবেন যে এই পজিটিভ কাকে বলে। একটু ওয়েট করুন, আমি ছবি দিচ্ছি, আচ্ছা। দেখি কে আছে নাকি এখানে। কেস না কারক, কারক, হি, হিম, হিজ, শি, হার, ইটস, উই, আস, আওয়ার, ইউ, ইয়োর, দেম, দেয়ার। তার মানে এখানে মাই, ইয়োর, হিজ, হার, ইটস, আওয়ার, ইয়োর, দেয়ার এই সব কিছু হচ্ছে পজিটিভ ফর্ম। যেমন যদি আমি একটা সেন্টেন্স বলি, দিস ইজ দেয়ার হাউস, এই হয় তাদের বাড়ি। এখানে হাউস হচ্ছে নাউন, আর এটাকে আইডেন্টিফাই করতেছি বা এটাকে আমরা ডিটারমাইন করতেছি দেয়ার দ্বারা। তাদের নির্দিষ্ট করে বোঝাচ্ছে হচ্ছে দেয়ারটা। সুতরাং এটা হচ্ছে একটা ডিটারমিনার। বুঝতে পারছেন এই যে পজিটিভ ডিটারমিনার? হ্যাঁ ভাই বুঝতে পারছি। হ্যালো, হ্যাঁ ভাই বুঝতে পারছি ভাই। ওকে ঠিক ওই আছে। ও, এরপরটা আছে দেখুন কোয়ান্টিফায়ার। আচ্ছা, কোয়ান্টিফায়ার সংখ্যা বোঝায়, ঠিক আছে, সংখ্যা। ফিউ, লিটল, মেনি, মাচ, তারপর সাম, পিরিসি। যদি বলি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, আমার অল্প সংখ্যক বন্ধু আছে, তো ফ্রেন্ডস হচ্ছে একটা নাউন, এটা সংখ্যাটা নির্ধারণ করছে ফিউ দ্বারা, আমার খুব অল্প সংখ্যক বন্ধু আছে। সুতরাং এটা হচ্ছে কোয়ান্টিফায়ার্স, যে নাউনটার সংখ্যা মানে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা এখানে আমরা বুঝতে পারতেছি হচ্ছে ফিউ দ্বারা। এরপরে লিটল, মেনি, মাস, এবার হচ্ছে ডেমনস্ট্রেটিভ, দিস, দ্যাট, দিস, দ্যাট, দোস, ইরিসি। যেমন দিস ইজ, না যদি এটা বলি যে হ্যাঁ দিস ইজ মাই হাউস, এই হয় আমার বাড়ি, বা দিস ইজ মাই বুক, এই হয় আমার বই। তো আমার বইটাকে এখানে কি দ্বারা বোঝাচ্ছে, দিস দ্বারা, যে এই হয় আমার বইটা। তো এই বইটাকে দেখুন আমরা নির্ধারণ করছি দিস দ্বারা, যে এইটা আমার বই, অন্যটাকে মানে অন্যটা না, কিন্তু এইটাই আমার বই। সুতরাং সেক্ষেত্রে সেই বইটাকে নির্দিষ্ট বা অনির্দিষ্টতা এটা বোঝাচ্ছে হচ্ছে এই দিস দ্বারা। সুতরাং দিস, দিস, দ্যাট, দোস এগুলো হচ্ছে ডিটারমিনার বা এগুলো নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা বোঝায়। এরপর হচ্ছে কার্ডিনাল নাম্বার বা সংখ্যাবাচক শব্দ, আমরা যেরকম বলি 1 2 3 4, যে আই হ্যাভ 1 পেন, আই হ্যাভ 2 পেন, আই হ্যাভ 3 পেন, বা আই হ্যাভ এ লট অফ ফ্রেন্ড, লট অফ না, আই হ্যাভ 20 ফ্রেন্ডস, আমার 20 জন বন্ধু আছে। তার মানে এখানে ফ্রেন্ডস কে একবার একটা মানে সংখ্যা দ্বারা বোঝাচ্ছে, সেটা হচ্ছে 20। তার মানে এই যত কার্ডিনাল নাম্বার আছে বা সংখ্যাবাচক শব্দ আছে সবকিছু হচ্ছে এই ডিটারমিনারের অংশ। এরপরে বলছে অর্ডিনাল নাম্বার। অর্ডিনাল নাম্বার হচ্ছে যে একটা শৃঙ্খলা বোঝায় বা অর্ডার বোঝায়, ঠিক আছে। হুম, যেমন এখানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, যে হি ইজ দ্য ফার্স্ট বয় অফ দ্য ক্লাস, এখানে বয়কে নির্দিষ্ট করে বোঝাচ্ছে হচ্ছে ফার্স্ট দ্বারা, যে সে হচ্ছে ক্লাসের প্রথম বালক। সুতরাং এই ফার্স্ট, সেকেন্ড, থার্ড যত অর্ডিনাল নাম্বার আছে বা অর্ডার বোঝায়, এই সবকিছু হচ্ছে এক ধরনের ডিটারমিনার, যে এগুলা নাউন প্রোনাউনের সংখ্যা বোঝায় বা নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝায়। এরপর বলছে মাল্টিপ্লিকেটিভ নিউমারাল, যেমন সিঙ্গেল, ডাবল, টু ফোল্ড, তারপর হচ্ছে ট্রিপল, থ্রি ফোল্ড, ট্রেবল, ফোর ফোল্ড। মানে
আমরা বলি না সিঙ্গেল, আই হ্যাভ এ সিঙ্গেল পেন, আমার একটা মাত্র কলম আছে। তো এখানে আমরা এই কলমটাকে সেটাকে আইডেন্টিফাই করতে পারি সিঙ্গেল দ্বারা, বা আমি যদি বলি ডাবল, তারপর যদি আমরা 3 বলি তাহলে হয় ট্রিপল, 4 বললে হয় কোয়ার্টার ফোল্ড বা ফোর ফোল্ড, ঠিক আছে? তো হুম। এই যেগুলো হচ্ছে এক ধরনের ডিটারমিনার। এরপর বলছে জেনারেল অর্ডিনাল, যেমন লাস্ট, নেক্সট, আদার, যেমন প্লিজ টার্ন আদার পেজেস অফ দা বুক। এখানে আদার দ্বারা কিন্তু পেজকে, এই যে যে এগুলো আছে, পৃষ্ঠাগুলো আছে, এগুলোকে ইন্ডিকেট করা হচ্ছে, মানে এর পরের যে পৃষ্ঠাগুলো আছে সেগুলো তুমি বের করো। তাহলে এখানে এই পৃষ্ঠাগুলোকে আইডেন্টিফাই করা যাচ্ছে বা আমরা নির্ধারণ করতে পারছি আদার দ্বারা। সুতরাং এখানে আদার, তারপর হচ্ছে এই লাস্ট, নেক্সট, এগুলো হচ্ছে এক ধরনের ডিটারমিনার বা নাউনের, এগুলো নির্দিষ্টতা অনির্দিষ্টতা বা সংখ্যা বোঝায়। বলছে ডাব্লিউ ইজ ডিটারমিনার, হুইচ, হোয়াট, হুজ, হোয়াট এভার, যেমন হু ইজ দ্য ওনার অফ দ্যাট বুক, অথবা ইট ইজ এ হাউস হুইচ বিলংস টু মি, এটা হয় সেই বাড়ি যেটা কিনা আমার, বা সেটা কিনা আমার কর্তৃক। এখানে হুজ দ্বারা বোঝাচ্ছে যে এটা হচ্ছে আমার, বা হুইজ দ্বারা ওই বাড়িটাকে বোঝানো হয়েছে। সুতরাং ওই বাড়িটা বা একজন ব্যক্তিকে আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারতেছি এই ডাব্লিউ এস ডিটারমিনার দ্বারা। মানে আমরা বলি না রিলেটিভ প্রোনাউনের মতো, তো ওই রিলেটিভ প্রোনাউন হচ্ছে এই এক ধরনের ডিটারমিনার। হুজ, হুইজ, হুজ, তারপর হোয়াট এভার, এইগুলো হচ্ছে এক ধরনের ডিটারমিনার। শুনবে, আপনি কি বুঝতে পারছেন? আমি বুঝতে পারছি ভাই, একটা যেগুলো ডিটারমিনেন্ট না সেগুলো একটা উদাহরণ দিয়ে দেখান তো। আচ্ছা, ওইটা আমি লিখে দিই। লিখে না দিলে হবে, আপনি মুখে বললে হবে, একটু তো কষ্ট হবে। আর তো এখানে কিন্তু কোনো ডিটারমিনার নেই। হ্যালো, হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছি আমি। দেখুন আমিও একটা সেন্টেন্স করে দিয়েছি, আমি একটা সেন্টেন্স লিখছি, ওখানে লিখছি ইট ইজ মাইন, এটা হয় আমার। তো এখানে কিন্তু কোনো ডিটারমিনার নেই। ইট ইজ মাইন। হ্যাঁ, এটা হচ্ছে আমার, এখানে কোনো ডিটারমিনার নেই। তা মেইন কথাটা হচ্ছে ডিটারমিনার দ্বারা আমরা বুঝি যে নাউনটা থাকবে বা সেটা দ্বারা কোনো নাম বোঝাবে, সেইটার সেটাকে সংখ্যা, মানে সেইটার সংখ্যাটা বোঝাবে বা নির্দিষ্টতা অনির্দিষ্টতা বোঝাবে, এইটাই হচ্ছে ডিটারমিনার। ওকে ভাই, ঠিক আছে। যেমন ধরুন, একটা এক্সাম্পল দিলাম যে আই ডোন্ট টেক মাচ টি, আমি খুব বেশি চা নেই না বা চা পান করি না। এখানে টি হচ্ছে নাউন, এটার আগে আমরা ইউজ করছি মাস, মানে আমি অধিক চা খাই না। তো এখানে এই টিটাকে বা চার সংখ্যাটা বা চার পরিমাণটা বোঝাচ্ছে না মাস দ্বারা। হুম। তো এই মাস হচ্ছে একটা ডিটারমিনেন্ট। ডিটারমিনার। নাউনের নির্দিষ্টতা অনির্দিষ্টতা বা পরিমাণ সংখ্যা এইগুলো যা বোঝাবে সেটা হচ্ছে ডিটারমিনার। ওকে ভাই, ক্লিয়ার, ঠিক আর আছে। এই এক ধরনের অ্যাডজেক্টিভ। বুঝতে পারছেন সুমন ভাইয়া? হ্যাঁ বুঝতে পারছি, ক্লিয়ার ভাই। আচ্ছা, ওকে। তো আমরা আগামীকালকে দেখবেন, ও আগামীকাল বলতে আপনাদের ক্লাসে শুক্রবার, আমরা শুক্রবার শুক্রবার দেখবেন আছে। পাখিটা, আমি ভাত আনতে যাবো তো। আচ্ছা। Okay.